আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ সকাল। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম। আমি কানিজ ফাতেমা তোমাদের সাথে আছি আজকের ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, যারা ক্লাস ফলো করছো নিয়মিত, তোমরা জানো যে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, ন্যারেশন চেঞ্জ অফ স্পিচ, যেটাকে বলা হয়ে থাকে। এবং আমি আগেই বলেছি আমার প্রথম 2-3টা ক্লাস শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা নিজেরা খুবই দুর্বল আছো, বেসিক পয়েন্টের ক্ষেত্রে যারা দুর্বল আছো তাদের জন্যই। যারা অ্যাডভান্স লার্নার তারা ফলো করতে পারো, আশা করি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব যে কিছু চেঞ্জ নিয়ে। তোমরা জানো যে একটা ডিরেক্ট স্পিচের দুটো পার্ট থাকে, যে পার্টটা কমা দিয়ে বিচ্ছিন্ন হয়, আলাদা করতে হয়। প্রথম অংশে থাকে একটা সাবজেক্ট থাকে, যাকে আমরা রিপোর্টার বলে থাকি। তারপরে থাকে একটা ভার্ব, যেটাকে আমরা বলি কি রিপোর্টিং ভার্ব। আর থাকে একটা অবজেক্ট যেটা একটা লিসেনার বা পার্সন স্পোকেন টু। আর দ্বিতীয় অংশে থাকে একটা স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যেটাকে আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। এই দুটো অংশ যে পাংচুয়েশন মার্ক দ্বারা বিচ্ছিন্ন থাকে সেটা হচ্ছে কি কমা, একটা কমা দিয়ে বিচ্ছিন্ন থাকে। রিপোর্টেড স্পিচটা তুমি আগে লিখে কমা লিখে প্রথম অংশটুকু জোড়া দিতে পারো, অর্থাৎ রিপোর্টেড স্পিচ কমা রিপোর্টিং ভার্ব রিপোর্টার পার্সন রিপোর্টেড টু। এই স্ট্রাকচারও হতে পারে সাবজেক্ট বা রিপোর্টার রিপোর্টিং ভার্ব পার্সন রিপোর্টেড টু কমা রিপোর্টেড স্পিচ। আমরা যে কোনো পদ্ধতিতে এটাকে কী করতে পারি, সেট করতে পারি। তো আমরা আমাদের আজকের আলোচনায় আসি শিক্ষার্থীরা। এই যে অংশটুকু আমরা তুমি লক্ষ্য করবে রিপোর্টিং ভার্ব, এই যে প্রথম অংশ আছে, এই প্রথম অংশের মনে রাখবে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো অংশে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র রিপোর্টিং ভার্বের ছোট্ট একটা পরিবর্তন হবে, একেবারে সিম্পল পরিবর্তন। তোমরা জানো যে বা জেনে থাকবে যে রিপোর্টিং ভার্ব হিসেবে ডিরেক্ট স্পিচে সাধারণত সে অথবা সেইড এই ভার্ব দুটো ব্যবহার করা হয়ে থাকে। আর যদি এটা ফিউচার টেন্স হয় তাহলে উইল সে হয়, প্রেজেন্ট হলে সে হয়, আর পাস্ট হলে সেইড হয়। যে কোনো সেন্টেন্সের জন্য সাধারণত আমরা এই রিপোর্টিং ভার্ব পাই। আর সেন্টেন্সের পার্থক্যের সাথে সাথে আমাদের এই ভার্বের একটা পরিবর্তন হয়। লক্ষ্য করো কি ধরনের পরিবর্তন। চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। ডিরেক্ট স্পিচে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সে সেইড টু, অর্থাৎ রিপোর্টার সে সেইড টু প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে থাকে। যেটা আমরা ইনডিরেক্ট স্পিচে গিয়ে সেকে টেল লিখতে হয় যদি সেটা প্রেজেন্ট হয়, উইল সে হলে উইল টেল হয়, সেইড হলে টোল্ড হয়, উইল সে হলে উইল টেল হয়, এই তো এভাবেই যায় প্লাস অবজেক্ট। তুমি একটা উদাহরণ লক্ষ্য করো, দ্য ম্যান সেইড আই ক্যান নট স্টে লঙ্গার। এই যে আমি তখন কি করি, শুধুমাত্র এই জায়গাটা থেকে একটা কি করি পরিবর্তন করি, সেইডই ঠিকমতো কি লিখবো, আমি এখানে টোল্ড লিখবো। ঠিক আছে। আরেকটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে যখনই আমি সেইডের সাথে টু বসে, টু এর পর অবজেক্ট বসে, হ্যাঁ, ধরো সেইড টু মি লিখলাম আমি এখানে, তাহলে সেইডের পরে টু, টোল্ডের পরে টুটা তখন উঠে গিয়ে শুধুমাত্র মি, দ্য ম্যান টোল্ড মি। ঠিক আছে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হয়, সে সেইডের পরিবর্তে কি হয় আস্ক অথবা আস্কড হয়। ওই যে টু আছে, টুটা উঠে যাবে, শুধুমাত্র অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। অর্থাৎ ডিরেক্ট স্পিচে সেইড টু, ইনডিরেক্ট স্পিচে গিয়ে আস্কড টু উঠে গিয়ে লিসেনার বা পার্সন স্পোকেন টুকে লিখতে হয়। যেমন তুমি লক্ষ্য করো ফাদার, এই উদাহরণটা লক্ষ্য করো, ফাদার সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। আমি কি লিখবো, ফাদার, এই সেট চেঞ্জ করে কি লিখবো, যেহেতু এটা পাস্টে আছে আমি এটাকে পাস্ট করে দিব। আজ অলরেডি টু আছে, টুটা উঠে গিয়ে শুধুমাত্র মি লিখবো। 3 নম্বর দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেখানেও সে বা সেই ইম্পারেটিভে গিয়ে সেটা কি হয়ে যায়, টেল অথবা টোল্ড হয়। যেমন এই সেন্টেন্সটা লক্ষ্য করো, উদাহরণটা, ফলো মাই এক্সাম্পল শি সেইড।
তখন আমি কি লিখবো, শি সে তখন কি হয়ে যাবে বলছে টেল অথবা টোল্ড, যেহেতু সেইড আছে আমি লিখবো কি টোল্ড, শি টোল্ড, এ পর্যন্ত। 4 নাম্বার দেখো অপটেটিভ সেন্টেন্স, এখানেও সে বা সেইড থাকে, ওখানে গিয়ে সেটা তুমি প্রে বা উইশ, আর পাস্ট হলে সেইড হলে প্রেইড বা উইশড লিখতে হয়। উদাহরণ লক্ষ্য করো, মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, তখন আমি কি লিখবো, মাদার সেড, তখন কি হয়ে যাবে, এটা একটা প্রার্থনা বোঝাচ্ছে, তাই আমি যেহেতু পাস্টে আছে আমি কি লিখবো, প্রেইড। হ্যাঁ, মাদার প্রেইড, আমি এখানে টু মি না লিখে ফর মি একটু চেঞ্জ করবো, প্রেইড ফর মি, এ পর্যন্ত লিখবো। 5 আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সে অথবা সেইড, আমার এই ভার্বটা পরিবর্তিত হয়ে যায় এক্সক্লেইম অথবা এক্সক্লেইমড, সে এক্সক্লেইম, সেইড এক্সক্লেইমড। যেমন লক্ষ্য করো, হোয়াট এ ফুল ইউ আর আই সেড টু হিম, তখন আমি লিখবো আই সেড টু হিম, তখন আমি লিখবো সেড না লিখে কি লিখবো, আই এক্সক্লেইমড। এখন লক্ষ্য করো, এক্সক্লেইমডের পরে আমার এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আছে, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে মনের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করা হয়, আনন্দ, দুঃখ, বিস্ময়, অনুতাপ, অনুশোচনা, এগুলো প্রকাশিত হয়। সেক্ষেত্রে যা বুঝাবে আমি শুধু সেই বাচক শব্দটাই ব্যবহার করব। যেমন হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, হোয়াট এ ফুল ইউ আর, এটা দ্বারা একটা বিস্ময় প্রকাশ করেছে। হ্যাঁ, দুঃখও না, আনন্দও না, বিস্ময় প্রকাশ করেছে, তাই আমি লিখবো এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। কি দিলাম, আই এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। কতটুকু, শুধুমাত্র এর রিপোর্টিং ভার্বের জন্য আমার এই পরিবর্তনটুকু। তাহলে দেখা যাচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সে বা সেই পরিবর্তিত হয়ে এক্সক্লেম অথবা এক্সক্লেমড উইথ জয় অর সরো অর ওয়ান্ডার অর রিপেন্টেন্স অর রিগ্রেট, এই জাতীয় শব্দগুলো ভাব ভেদে বসাতে হয়। এখন আসো 3 নাম্বার যেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওখানে একটু কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে। যে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞা ভাব, অনুজ্ঞা ভাবটা বিভিন্নভাবে প্রকাশ হয়, কখনো অর্ডার, কখনো আদেশ, অর্ডার, কখনো নিষেধ, কখনো অনুরোধ, হ্যাঁ এই জাতীয় থাকে, কখনো উপদেশ, যা বুঝাবে সেই বাচক শব্দটাই আমি ক্রিয়াপদরূপে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে তথ্য দিচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো লিঙ্কার বসে না। প্রথম কথা, অনুজ্ঞা ভাব বুঝে টেল, কখনো অর্ডার, ফরবিড, যদি সেটা স্বাভাবিক বলা হয় তখন আমি টেল লিখবো, পাস্ট হলে টোল্ড লিখবো। তারপরে যদি এটা আদেশ বুঝায় আমি অর্ডার বা অর্ডার লিখবো। কোথায়, ওই যে সে বা সেইড আছে সেই রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে এই ভার্বে হবে। ফরবিড আছে, পাস্ট হলে ফরবেইড হবে, নিষেধ করা, প্রহিবিট, পাস্ট হলে প্রহিবিটেড, এটাও নিষেধ বুঝাতে। কমান্ড, আদেশ, পাস্ট হলে কমান্ডেড। এরপর অ্যাডভাইস, যদি সেইড হয়ে থাকে তাহলে অ্যাডভাইসড হবে। আছে তোমার রিকোয়েস্ট, যদি সেইড হয়ে থাকে তাহলে রিকোয়েস্টেড। অর্থাৎ আমি অনেকগুলো ভার্বের এখানে অপশন আছে, আমার যেমন অনুজ্ঞা প্রকাশ পাবে ঠিক তেমন ভার্বটাই আমি এখানে ব্যবহার করব। আর কি করব এখানে, সেক্ষেত্রে আমি এর পরে অনুজ্ঞা ভাবের পরে কিন্তু আমি আর কোনো লিঙ্কার বসাতে পারবো না। এখানে বলে রাখি আমার এগুলো আংশিক, আমি কিন্তু আজকে স্পিচটা পুরো পরিবর্তন করব না। কি আরেকটা শর্ত বলছে যে কমা উঠে যাবে, এবং রিপোর্টেড স্পিচটা পরিবর্তিত রূপে লেখার পূর্বে সেটাকে দ্যাট লিঙ্কার দ্বারা কানেক্ট করতে হবে। অর্থাৎ এই যে কমাটা আছে, কমার বদলে আমি কি লিখব, দ্যাট। এই যে কমাটা আছে, কমার বদলে আমি দ্যাট লিখব। কোন ক্ষেত্রে, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমি কোনো লিঙ্কার ব্যবহার করব না। তখন আমি কি ব্যবহার করব, অন্য একটা লিঙ্কার ব্যবহার করব, দ্যাট না ব্যবহার করে। আমি যদি তুমি এ পরের উদাহরণটা লক্ষ্য করো, হি সেড টু দ্য বয়, তাহলে আমি লিখব হি আস্কড, টু উঠে যাবে, শুধু দি বয় লিখব, হি আস্কড দি বয়। তো
তুমি লক্ষ্য করো এই ডু আর হোয়াট আর, এখানে আর অক্সিলারি, এখানে ডু অক্সিলারি, শুধু পার্থক্য কোন জায়গায়, এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে আর এটা শুধু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। স্ট্রাকচার লক্ষ্য করো, ডব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি সাবজেক্ট ফাইনাইট ভার্ব, শুধু অক্সিলারি সাবজেক্ট ফাইনাইট ভার্ব। লক্ষ্য করেছো? যদি ডব্লিউএইচ ওয়ার্ড থেকে থাকে তখন সেই ওয়ার্ডটাই লিঙ্কারের ভূমিকা পালন করবে, তাই নতুন কোনো লিঙ্কার আমি এখানে কি করব না, ব্যবহার করব না। অর্থাৎ জাস্ট আমি কি লিখব, হোয়াট। আমি এই অংশটুকু আজকে করব না, এই অংশটুকু আজকে আমি আলোচনা করছি না। এতটুকু পরিবর্তন হচ্ছে, কোনটা, কমা, কমা এবং কমার আগ পর্যন্ত পরিবর্তন কিরকম, ফাদার আস্কড মি হোয়াট। আর এখানে যেহেতু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাই তাই আমি লিঙ্কার হিসেবে ব্যবহার করব ইফ অথবা whether। হি আস্কড দ্য বয়, আমি কিন্তু টু লিখিনি, হি আস্কড দ্য বয় ইফ অথবা whether। এরপর আমি আমার রিপোর্টেড স্পিচের পরিবর্তন করব। গেল অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। আর ইম্পারেটিভের ক্ষেত্রে যদি সেটা আমি এই যে এগুলো কোনগুলো, টেল, ফরবিড, কমান্ড, প্রহিবিট, অ্যাডভাইস, রিকোয়েস্ট এই জাতীয় অনুজ্ঞা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা সেই অনুসারে লিখব। যেমন এখানে কিছুই বুঝে নেই, ফলো মাই এক্সাম্পল, এটা তুমি অ্যাডভাইস হিসেবেও নিতে পারো। আর যদি বলো না আমি অ্যাডভাইস হিসেবে নিব না, এটা স্বাভাবিক কথা হিসেবে নিব, তখন আমি টোল্ডও লিখতে পারি। অর্থাৎ আমি এখানে টোল্ডও লিখতে পারবো, অ্যাডভাইসও লিখতে পারবো। মনে রাখবে যেগুলো ক্লিয়ার না, যে অনুজ্ঞাগুলো ক্লিয়ার না, সেই ক্ষেত্রে টোল্ড ব্যবহার করাটাই উত্তম। অ্যাডভাইসড এই পর্যন্ত গেল। শি সেড, শি অ্যাডভাইসড। কাকে এখানে লিখে নে, আমিও লিখবো না। এরপরে কমা দিয়ে দ্যাট যেটা হওয়ার কথা, এখানে আবার কি করব, সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করব না, কোনো লিঙ্কার ব্যবহার করব না, ডাইরেক্ট কি করব। এখানে একটা নিয়ম বলেছি যে রূপান্তরিত রিপোর্টেড স্পিচের ভার্বের বেস ফর্ম হয় এবং তার আগে কি হয়, টু যুক্ত হয়। অর্থাৎ অ্যাডভাইসড টু, এইখানে যে ভার্ব আছে এই ভার্বটা তখন বেস রূপে লিখতে হয়। শি অ্যাডভাইসড টু ফলো ডট ডট, এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের কি হলো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ শেষ হলো। ইম্পারেটিভের ব্যতিক্রমী যেটা আছে সেটা হচ্ছে যদি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় তখন সেই ক্ষেত্রে প্রস্তাব বা অনুমতি বোঝায়। লেট দ্বারা যেই ইম্পারেটিভ, লেটও একটা ভার্ব, লেট এই ভার্ব দ্বারা যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেটা দ্বারা প্রস্তাব বা অনুমতি বোঝায়। যদি প্রস্তাব বোঝায় তাহলে আমরা সাজেস্ট, কিসের, কোথায়, সে বা সেডের বদলে আমরা সাজেস্ট লিখব বা সাজেস্টেড লিখব বা প্রপোজ লিখব বা প্রপোজড লিখব। এই যে কোনো ভার্ব আমি সে বা সেডের বদলে বসাবো। কখন, এগুলো আমি আর তখন বসাবো না। লক্ষ্য করো কি লিখেছি এখানে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় লিঙ্কার দ্যাট বসবে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে প্রপোজ বা সাজেস্ট হয়। কালার ভিত্তিতে পাস্ট হলে প্রপোজড অথবা সাজেস্টেড, এবং রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারে হয়। এটা ব্যতিক্রম, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি কি পেলাম, দেখো, দে সেড টু মি লেটস অ্যারেঞ্জ এ পিকনিক। এটা একটা প্রস্তাব দিয়েছে, তারা আমাকে বললো চলো একটা পিকনিকের আয়োজন করি। তাহলে আমি কি লিখবো, যেহেতু এখানে প্রস্তাব বোঝাচ্ছে এখানে আমি টোল্ড লিখবো না, যেহেতু প্রস্তাব দিচ্ছে আমি এখানে ভার্ব লিখবো, এই জায়গাটা চেঞ্জ করে প্রপোজড। যেহেতু সেইড আছে তাই আমি কি লিখবো, প্রপোজড। টু উঠে যাবে, মি লিখবো, দে প্রপোজড মি। এবার আসো কমা, লক্ষ্য করো এখানে কিন্তু আমি কোনো দ্যাট বসাইনি, শুধু টু বসিয়েছি। আর এখানে যেহেতু এটা লেট দিয়ে শুরু হয়েছে তাই আমি লিঙ্কার হিসেবে ব্যবহার করব দ্যাট। দে প্রপোজড মি দ্যাট। এর পরের অংশটুকু নতুন নিয়মে যাবে, এটা আমি আর লিখছি না। গেল ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের উদাহরণটা লক্ষ্য করো, মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। মাদার প্রেইড ফর মি, প্রেইড টু মি না লিখে আমরা কি লিখবো, প্রেইড ফর মি লিখতে পারি। প্রেইড ফর মি এটাও কি দ্বারা কানেক্টেড হবে, মনে রাখবে
অপারেটিভ সেন্টেন্সও দ্যাট দ্বারা কানেক্টেড হয়। মাদার প্রেড ফর মি দ্যাট কমা পর্যন্ত এটা আমি ডট ডট রাখলাম। 5 হোয়াট এ ফুল ইউ আর I said to him, exclamatory sentence. I exclaimed with wonder, এটাও কি দ্বারা কানেক্টেড হবে? দ্যাট দ্বারা কানেক্টেড হবে এবং বাকিটুকু হুররা উই হ্যাভ ওন এ প্রাইজ she said। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? আনন্দ বা উচ্ছ্বাস বোঝাচ্ছে। তাই আমি she রিপোর্টার said চেঞ্জ হয়ে কি লিখবো? exclaimed, যেহেতু said আছে আমি পাস্ট রূপে exclaimed লিখবো। she exclaimed with কি, এটা আনন্দ বোঝাচ্ছে, তাই আমি শব্দ ব্যবহার করব জয়। she exclaimed with joy এবং এই কমার বদলে আমি কমা তুলে কানেক্টর হিসেবে কি ব্যবহার করব? দ্যাট। দ্যাট বসিয়ে আমার রিপোর্টেড স্পিচের পরিবর্তিত রূপ লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রথম অংশের পরিবর্তন তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এটাকেই আমি পরবর্তী ক্লাসে দ্বিতীয় অংশ, যেটা রিপোর্টেড স্পিচ, সেখানে কি কি পরিবর্তন হয় তার সাথে এটাকে কি করব, আমরা সমন্বয় সাধন করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা মনে করছে এটা কোনো ব্যাপার না, খুব সহজ বিষয়, তাদেরকে বলছি তারা এটাকে একটু মনে করিয়ে নেওয়া। আর যারা দুর্বল, তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা সবাই ঘরে, নিজের ঘরে বাচ্চাকে বেড়ে উঠতে দেখেছ। একটা বাচ্চা কিন্তু ভূমিষ্ঠ হয়ে এসে দৌড়াতে শিখে না। সে ভূমিষ্ঠ হওয়ার পরে সে প্রথমে শুধু চিত হয়ে শুয়ে থাকে, এরপরে ডান বাম কাত হয়, এরপর উপুর হয়, এরপরে যখন আরেকটু হাড়গোড় শক্ত হয় তখন সে পায়ের উপরে, হাতের উপরে ভর দিয়ে বসার চেষ্টা করে। যখন সে বসতে পারে তখন হাত পা এবং কোমরের উপরে ভর দিয়ে সে হামাগুড়ি দিতে চেষ্টা করে। যখন সেটাতে সে সক্ষম হয় তখন সে কারোর সাপোর্ট নিয়ে সে দাঁড়ানোর চেষ্টা করে। যখন নিজে নিজে দাঁড়াতে শিখে তখন এক পা দুপা করে এগিয়ে হাঁটতে শিখে। যখন সে নিজে একা একা হাঁটতে পারে তখনই কেবল সে দৌড়াতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই প্যাসেজ ন্যারেশন করাটাকে শিশুর দৌড়ানোর সাথে তুলনা করতে পারি। হঠাৎ করে একদিন প্যাসেজ ন্যারেশন করব, তুমি হোঁচট খাবে বারবার। তো বারবার হোঁচট খাওয়ার চাইতে একটু আস্তে ধীরে পরিকল্পিতভাবে যদি আমরা এগিয়ে যাই, আমাদের হাড়গোড় মেরুদণ্ড একটু শক্ত করে, তারপরে যদি আমরা একটু হাঁটার বা দৌড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, একবার যদি হাঁটতে শিখে যায় তখন দৌড়ানো, কত স্টাইলে দৌড়ানো যায়, আস্তে দৌড়ানো যায়, জোরে দৌড়ানো যায়, হ্যাঁ স্টাইল করে দৌড়ানো যায়, সব কিছুই সম্ভব হবে। কিন্তু বেসিকটা একটু মজবুত করতে হবে। আর সেই জন্যই আমি সরাসরি কোনো পরিবর্তনে না গিয়ে আমি একটু একটু করে আংশিক পরিবর্তন নিয়ে আলোচনা করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার আগামী ক্লাসে আমি দ্বিতীয় অংশের পরিবর্তনের সূত্র নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।